নূতন ব্যক্তিগত করে কাজে ব্যবহার করিনি বাংলাদেশের ৩২ মানুষের নম্বরের উদ্দেশ্যে বঙ্গবন্ধু ভাষণ ভবন দিলেন আমরা ২ সাবেক বোন প্রধানমন্ত্রী শেখ জনগণকে হাসিনা। দান করে দিয়েছিলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে। এবং সেখানে একটি মিউজিয়াম করেছিলাম সেই স্মৃতি রক্ষার জন্য। আর সেই ট্রাস্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের আমরা বৃত্তি দিতাম। কম করে হলেও ৳৫০০, উপরে ৳২,০০০। মেডিকেল ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যারা পড়তো সকলের জন্য এই বৃত্তি উন্মুক্ত ছিল। ১৮০০ শিক্ষার্থীকে আমরা বৃত্তি দিতাম। তাছাড়া অনেক দুস্থ এবং গ্রেনেড হামলা আহত, নিহত পরিবার তাদেরকে মাসোহারা দিতাম। কোভিডের সময় এই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকেই ৫ কোটি টাকা দিয়ে আমি ফান্ড করে দিয়েছিলাম প্রাইম মিনিস্টার অফিসে, যেখান থেকে কোভিডে যারা আক্রান্ত তাদের সহযোগিতা করা। আমরা ভূমিহীন গৃহহীনদের ঘরবাড়ি করে দিই। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে ৫ কোটি টাকা দিয়ে আমি বিশেষ তহবিল গঠন করে দিই, যেখানে জমি পাওয়া যেত না, সেই জমি ক্রয় করে ভূমিহীন গৃহহীন মানুষকে ঘরবাড়ি করে দেওয়া। যাদের ঠিকানা ছিল না, তাদের আমি ঠিকানা দিয়েছিলাম। এমনকি এই আশ্রয়ণ প্রকল্পের থেকে পুলিশের চাকরিও পেয়েছে আমাদের অনেক ছেলে-মেয়ে। কারণ তাদের ঠিকানা হয়েছিল। আগে তাদের ঠিকানা ছিল না। ৫৮টা জেলা ভূমিহীন, গৃহহীন মুক্ত করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল যে আমরা সমগ্র জেলায় কোনো মানুষ ভূমিহীন, গৃহহীন থাকবে না। সকলের একটা মর্যাদা থাকবে। ঢাকা শহরে বস্তিবাসীর জন্য আমি ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে সেখানে তাদের থাকার ব্যবস্থা ভাড়া ভিত্তিক। বস্তিতে যে ভাড়া দিত সেই ভাড়া দিয়েই যা থাকতে পারে সেই ব্যবস্থা করেছি। আমাদের দেশের যারা সুইপার, হরিজন, দলিত শ্রেণী তাদেরকে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে দিয়েছি। এবং আমাদের বেদে, কুষ্ঠরোগী, হিজড়া প্রতিটি অনগ্রসর যারা তাদের জন্য বিনামূল্যে ঘর এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিয়েছি। বাংলাদেশে আমি যখন ৯৬ সালে সরকার গঠন করি মাত্র ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ছিল। আমি ৪৩০০ মেগাওয়াটে উন্নীত করেছিলাম। কিন্তু পরবর্তীতে ৮ বছর পর যখন আবার সরকারে আসি তখন পেয়েছিলাম মাত্র ৩২০০ মেগাওয়াট। আমরা উদ্যোগ নিই, ঘরে ঘরে বিদ্যুৎ দেব। প্রতিটি ঘর আলোকিত করব। আমাদের কথা রেখেছি। প্রত্যেক ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম। প্রতিটি ঘর আলোকিত করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল যে একটি মানুষও কুঁড়ে ঘরে বাস করবে না। নিদেন পক্ষে একটা টিনের ঘরেও হলেও তাদের দেব। সেটা কিন্তু আমরা দিতে পেরেছি এবং এর পরবর্তীতে এসে সেমি পাকা ঘর আমরা দিয়ে দিয়েছি। যাতে মানুষ বাঁচতে পারে। খেলাধুলায় আরো আগ্রহী যাতে হয়। ক্রিকেট টেস্ট ম্যাচ সেটাও আমার সময় অর্জন করা এবং সেই সঙ্গে সঙ্গে তাদের ট্রেনিং করানো। ক্রিকেট, ফুটবল বা দেশীয় খেলা, হকি প্রত্যেকটা খেলার সুযোগ আমরা করে দিয়েছি এবং ছেলেমেয়ে উভয়ই সুযোগ পেত। আমাদের সে প্রাইমারি স্কুলে মেয়েদের জন্য বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট এবং ছেলেদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টের মাধ্যমে সেই ছোট্টবেলার থেকে যাতে তারা খেলতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আজকে কি দুর্ভাগ্য আমাদের! আমাদের মেয়েরা ফুটবল খেলতে যেয়ে সারা অনেক দেশ থেকে কিন্তু তারা জয়ী হয়ে এসেছে, বাংলাদেশের সুনাম করে এসেছে। আজকে আমাদের দেশে তারা খেলতে পারছে না। কেন? মেয়েদের খেলার অধিকার নাই কেন? সেটা আমার প্রশ্ন। তাদেরকে কেন বাধা দেওয়া হলো? যারা এই বাধা দেন তারা কি ভুলে যান? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করেন, তখন কে ১ম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? ইসলাম ধর্ম গ্রহণ করেছিল একজন নারী। তিনি বিবি খাদিজা। তিনি ১ম ইসলাম ধর্ম গ্রহণ করেন। সে কথাটা তাদের ভুললে চলবে না। মায়ের পেটেই সন্তান জন্ম নেয়। আর সেই মায়ের জাতিকে অবমাননা করা কেন? সেটা আমার প্রশ্ন। খেলাধুলা, সংস্কৃতি চর্চা, স সাহিত্য চর্চা, এই সংস্কৃতি তো আমাদের অধিকার, সকলের অধিকার। এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকতে পারে না। আর ইসলাম ধর্ম কখনো তা বলে না। কিন্তু আজকে আমরা দেখছি শুধু মেয়েদের খেলতে যে দেওয়া হয় না তা না। শিক্ষকদের লাঞ্ছিত করা হয়। এটা কেমন ধরনের কথা? শিক্ষক আমাদের গুরুজন। তাদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। আর সেই সম্মান যে আমরা দেখাই সেটা তো আপনারা জানেন। এমনকি আমি প্রধানমন্ত্রী হবার পরেও
আমার ইউনিভার্সিটির শিক্ষক। তাদেরকে আমি সম্মান করতাম। আমার স্কুলের শিক্ষক যাদের সঙ্গে দেখা হওয়ার সাথে, সাথে আমি সম্মান করতাম। তাদের পা ধরে সালাম করতাম। কারণ শিক্ষক গুরুজন। কিন্তু আমি জানি না এই কোটা আন্দোলনের নামে এমন একটা পরিবেশ সৃষ্টি করে ফেলা হলো যে ছাত্রছাত্রীরা শিক্ষকদের অপমান করে। তাদের গলায় জুতার মালা পরায়। তাদেরকে গাছের সাথে বাঁধে। তাদেরকে দিয়ে জোর করে পদত্যাগ করায়। কেন এই ধরনের বেয়াদবি কেন শিখাবে বা এই শিশুদের কোমলমতি শিশুদের এবং ছাত্রছাত্রীরা কেন এই বেয়াদবি করবে? আজকে ছাত্রছাত্রীরা শিক্ষকদের বয়কট করে। এই ধরনের অদ্ভুত আচরণ আমি জানি না পৃথিবীর আর কোন দেশে আছে কিনা। তাহলে আমরা কি পরিচয় দেব? যে দেশের মানুষ ৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে বিজয়ী জাতি হিসেবে সারা বিশ্বে সম্মান পেয়েছে, আজকে সেই দেশের মানুষ কাছে কোথায়? কোথায় সেই সম্মান? যে দেশটাকে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে নিয়ে যে বাংলাদেশকে আমি উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছিলাম। আমাদের অর্থনীতি আন্তর্জাতিকভাবে ৩৫তম অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। দারিদ্র্যের হার ৪১ ভাগ থেকে আমি ১৮.৭ ভাগে নামিয়ে এনেছিলাম। হতদরিদ্র ২৫ ভাগ থেকে আমি ৫.৬ ভাগে নামিয়ে এনেছিলাম। আমাদের সাক্ষরতার হার ৪৫ ভাগ থেকে ৭৮.৮ ভাগে উন্নীত করেছিলাম। এবং আমাদের দেশের ছেলেমেয়েরা দেশে বিদেশের জন্য যে পড়াশোনা করতে পারে। প্রধানমন্ত্রীর দপ্তরে আমি আলাদা শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড করে দরিদ্র মেধাবী ছাত্রদেরকে আমি বৃত্তি দিতাম যাতে তারা আরো উচ্চ শিক্ষা নিতে পারে, পিএইচডি করতে পারে বা অন্য যেকোনো উন্নত মানের শিক্ষা দেশে বিদেশে করতে পারে সেইভাবে তাদের বৃত্তি দেওয়া শুরু করেছিলাম। কেন করেছিলাম? আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য। কারণ যারা এদেশ একদিন দায়িত্ব নেবে তারা যেন সুষ্ঠুভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই লক্ষ্য নিয়েই তো। আজকে আমি দেখি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের বের করে দেওয়া হচ্ছে। তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে। তাদের শিক্ষাবর্ষ কেড়ে নেওয়া হচ্ছে। কি অপরাধ তাদের? আমরা যখন বৃত্তি দিয়েছি, আমরা যখন মানুষকে সহযোগিতা করেছি, আমরা তো কোনো দল দেখিনি। দল মত নির্বিশেষে মেধাবী যারা তারাই চাকরি পেয়েছে, তারাই সুযোগ পেয়েছে। তাদের জন্য আমি করেছি। আমি প্রধানমন্ত্রী হিসেবে মানুষকে মানুষ হিসেবেই দেখেছি। হ্যাঁ, একটা দেশে মাল্টি পার্টি সিস্টেম থাকে, বহুদলীয় গণতন্ত্র। সেখানে সকলের মতের ভিন্নতা থাকতে পারে। কিন্তু তার মানে এই না যে সকলের অধিকার থেকে কেড়ে নিতে হবে। ছাত্রদের শিক্ষার অধিকার এটা ছাত্রদের অধিকার। দল মত নির্বিশেষে সকলের অধিকার। সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা এর থেকে অন্যায় আর কিছু হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা দেখি সেই বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমেই আজকে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। ছাত্রদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শিক্ষকদের অপমান করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিবেশ নষ্ট করা হচ্ছে। কেন এই অবস্থা থাকবে? বাংলাদেশে ২০২৪ সালে যে ঘটনা ঘটলো, সেখানে পুলিশদের পিটিয়ে হত্যা করা। একটা অন্তঃসত্ত্বা নারী পুলিশ যে বারবার বলছে, "ভাই আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা।" মানুষ এত অমানুষ হয় কিভাবে যে তাকে পিটিয়ে হত্যা করা হলো? আগুন দিয়ে পুলিশ ফাঁড়িতে জ্বালিয়ে দেওয়া এবং সেখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা। মানুষকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, ঠিক কসাইখানায় পশু জবাই দিয়ে যেমন পা বেঁধে ঝুলিয়ে রাখে সেইভাবে তাদের ঝুলিয়ে রাখা। যারা এমনকি তাদেরকে এমনভাবে অপমান করা, কাপড় খুলে নিয়ে তাদেরকে একেকজনকে কিভাবে বেইজ্জতি করা। যারা এইসব ঘটনা ঘটে তাদের মধ্যে কি এতটুকু মানবিকতা নেই? এতটুকু শালীনতাবোধ নেই? কি করে একটা মানুষ এভাবে মানুষকে অত্যাচার করতে পারে? আমরা তো ১৫ বছর ৭ মাস তো ক্ষমতায় ছিলাম। এইভাবে তো আমরা কাউকে অপমান করিনি বা এভাবে দলীয়করণ আমরা করিনি।
ব্যবসা-বাণিজ্য আজকে কেউ করতে পারছে না। ব্যবসায়ীদের উপর অনবরত আক্রমণ, গ্রেপ্তার, কলকারখানা বন্ধ